আচ্ছা, তো আপনাদের ড্রাইভে এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এখন এখানে আমি যদি এটাকে ডাউনলোড করি, এটা ডাউনলোড হতে থাকবে, দেখি কি অবস্থায় আছে। ডাউনলোড হতে থাকবে। এই যে ড্রাইভে এই ডাউনলোড হলো, এরপরে এটাকে ডাউনলোড করার পরে আমরা আস্তে আস্তে এটার বাকি কাজগুলো করব। আপনাদের মাইক্রোসফট যদি বুঝতে চান যে আমার পিসিতে কোনটা আছে, এটা অনেক সময় বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য দিস পিসিতে গিয়ে প্রপার্টিসে যদি ক্লিক করেন, তাহলে আপনার পিসিতে কি কি জিনিস আছে সেটা আপনি জানতে পারবেন। যেমন আপনার পিসিতে আছে হচ্ছে কি, প্রসেসর কত আছে, র্যাম কি আছে, আর স্টোরেজ কি আছে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস না থাকলে আপনার পিসি সবাই জানতে চাইবে যে আপনার পিসি লেটেস্ট আপডেট কি, ঠিক আছে? আর এখানে উইন্ডোজ দেওয়া আছে। হ্যাঁ, উইন্ডোজ দেওয়া আছে কি করে বুঝি, যে আমরা এই যে এখানে ক্লিক করলেও উইন্ডোজ কত সেটা দেখা যায়, ঠিক আছে? এটাও মেবি উইন্ডোজ কত, কোথায় লেখা ছিল? সিস্টেমে গিয়ে ডিসপ্লে না, সরি, কিসে ছিলাম? স্টোরেজ মনে হয়। না না না, কই জানি ছিলাম। 11 দেওয়া আছে। হ্যাঁ, উইন্ডোজ 11 দেওয়া আছে। এটা হচ্ছে উইন্ডোজে কি কি জিনিস ভার্সন আছে, সিরিয়াল নাম্বার আছে। বিকজ এটা হচ্ছে মানে ইয়ে, মানে লাইসেন্স কিনা কেনা ভার্সন। আবার অনেক সময় পাইরেটেড থাকে, মানে ধরেন আমরা তো বাঙালি, পাইরেটেড ভার্সন ইউজ করি। তো পাইরেটেড ভার্সন যদি ইউজ করেন তখন অনেক অনেক ফিচার্স আপনার কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার এটা গেল উইন্ডোজ। এবার কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি যদি যান, কন্ট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রামসে যদি যান, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার মাইক্রোসফট অফিস কত আছে। এই যে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এটা মাইক্রোসফট অফিস 2021, মানে আমি যেটা আপনাদেরকে এই যে এখন ডাউনলোড করতে বলছি, এইটাই আমি এখানে সেট আপ দিছি, ঠিক আছে? সেট আপ দিছি। আবার এটা কি প্রি অ্যাক্টিভেটেড, অর্থাৎ এখানে কোনো সিরিয়াল কি বা প্রোডাক্ট কি লাগবে না, এটা অলরেডি অ্যাক্টিভেটেড। জাস্ট ডাউনলোড করবেন, আনজিপ করবেন, এরপর একটা ইনস্টলেশন ফাইল পাবেন, সেটা দিয়ে ইনস্টল করে ফেলবেন। সিম্পল, ঠিক আছে? তো এটা গেল। এখন কথা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম, যে ফর্ম, এই ড্রাইভটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব। শেয়ার করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন যে সবাই এই ফাইলটা, ফোল্ডারটা অ্যাক্সেস করার চেষ্টা করবেন। এই ফোল্ডারটাতে অ্যাক্সেস করার পিছনে কয়েকটা কারণ আছে। এখানে আপনাদের একটা সিবিএলএম আর সিএস দেওয়া আছে, যেটা আমাদের সামনে কাজে লাগবে। রিটেনের পার্টে আমাদের সিবিএলএম এবং সিএস দুইটাই কাজে লাগবে। সিবিএলএম আপনাদের প্রিন্টেড কপি দেওয়ার কথা, অ্যাসেট থেকেই দেওয়ার কথা, এখনো এসে আমাদের মানে পৌঁছায় নাই। তো যতদিন পর্যন্ত না পৌঁছাইছেন ততদিন পর্যন্ত আপনারা পাচ্ছেন না। বাট সিএস এর কিছু কিছু অংশ আমি দাগিয়ে দিব, সেগুলো আপনারা ফটোকপি করে নেবেন, ঠিক আছে? সেগুলাই আপনারা ফটোকপি করে নেবেন। এবং সেটা এই যে এখানে সিএসটা আছে, আগের ব্যাচে যে আমরা দিছিলাম, সেক্ষেত্রে আমার এই যে এটা হচ্ছে আমার সিবিএলএম, এরকম একটা মোটা একটা বই হবে, আর আপনাদের ক্ষেত্রে আরো মোটা হতে পারে। আমরা আবার এটা একটু সিস্টেম করে একটু কমায় টমায় নিয়েছিলাম, চাইলে কেউ একটু দেখতেও পারেন। এখানে সবকিছু বিস্তারিত বলা আছে, মেইল মার্চ কেমনে করবেন, ঠিক আছে? তারপরে আপনার এইসব কেমনে কি কোনটা করবেন এটা দেওয়া আছে। এটা হচ্ছে সিএস, ঠিক আছে? কম্পিউটার সিএস না, সিবিএলএমটা মোটা হয়, বই তো মোটা। আর সিএস, সিএস হচ্ছে সিলেবাস। হ্যাঁ, সিলেবাসেই না, এটা সিএস না, এই যে এটা সিএস। এটাও তো সিবিএলএম দেখা যাচ্ছে, আর সব দিয়ে সিবিএলএম, সিএস এটাও সিবিএলএম। তো
না এখানে নাই, ঠিক আছে, আছে এমনিতে করা আছে আমাদের কাছে, আমরা দেখব, সমস্যা নেই। প্রিন্টেড কপি থাকলেই হবে, ঠিক আছে, এটা থাকবে, এটাতে আমি অংশ দাগিয়ে দিব, সেই অংশ থেকে এখন প্রশ্ন করতেছে, সিএস থেকে মেইনলি প্রশ্ন করতেছে। অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে এই সিএসটাকে চ্যাট জিপিটিতে উঠিয়ে দেওয়া হয়, চ্যাট জিপিটিতে উঠিয়ে দিয়ে প্রশ্ন করে, ঠিক আছে। সো প্রশ্নের প্যাটার্ন আপনারা যেগুলো দেখছেন এগুলার ধারে কাছেও না, প্রশ্নের প্যাটার্ন অনেক কঠিন, অনেক অনেক কঠিন, প্রশ্নই বুঝতে পারবেন না, অ্যান্সার তো দূরের কথা। সো আপনারা যেভাবে গাফিলতি করে পড়াশোনা করতেছেন, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে 100% সিউরিটি দিতে পারি যে আনিকা ছাড়া আপনারা সবাই নট ইয়েট কম্পিটেন্ট হবেন রিটেনে, এটা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি। কারণ যার ওই শীট পড়াই হয় নাই সে এই অ্যাডভান্স লেভেলের প্রশ্নের আনসার করতে পারবেন না, 100% শিওর থাকেন। আপনারা যে রিটেনে ডেমোতে যে যাই করেন না কেন, রিটেনে আপনারা সবাই নট ইয়েট কম্পিটেন্ট হবেন। কারণ আপনাদের এই যে আমার 4টা সেট, মানে 4টা সেট মানে কি, আমি ভাগ ভাগ করে 4টা সেট তৈরি করছি, রাইট। আপনাদেরকে যে শীট দিছিলাম না, রিটেনের জন্য একটা শীট দিছি না, সেটার 4 ভাগ করে প্রশ্ন করছি, তো সেটার পড়াই আপনারা পড়েন নাই। এবার আমি যখন অ্যাডভান্স লেভেলের প্রশ্ন দিব তখন তো আপনারা নাকানে চুবানি খাবেন, ওই প্রশ্ন আপনারা বুঝবেনই না, অ্যান্সার তো দূরের কথা, আপনারা পড়া প্রশ্ন পড়া সিলেবাসের উপরই প্রশ্ন লিখলে অ্যান্সার করতে পারেন না, পাওয়ার পয়েন্টের ট্রানজিশন কি এটা লিখতে পারেন না, অ্যাকসেন্ট আপনাদের কপালেই আছে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, যাদের ওই শীট কমপ্লিট হয় না, আপনারা ভাবতেছেন আমরা পরীক্ষার আগে শীট পড়বো, পরীক্ষার আগে তো শীটের থেকে প্রশ্নই আসবে না, আপনি পরীক্ষার আগে শীট পড়া কি করবেন? শীটের পড়াটা পড়াইছি বেসিকটা ধার করানোর জন্য, যে আপনারা বলতে পারেন না, পড়েন না বুঝাই তো বলতে পারেন না, অপারেটিং সিস্টেম কি কিছুই বলতে পারেন না। তো আমি আমার 1 মাস আগে যেটা পড়াইছি আমি ধারণা করতেছি না সেটা আপনাদের মনে আছে। মেইল মার্চ কি আপনারা কেউই খুব একটা গুছায় কেউ লিখতে পারেন নাই, অথচ আপনারা মেইল মার্চ প্রতিদিন করতেছেন, বুঝতে পারছেন। গুগল ফর্ম থেকেও অনেক প্রশ্ন আসবে, তো শিখে লাভ কি, আপনি যদি মনেই না রাখেন, আমি তো আর পরীক্ষায় বসবো না, বসবেন তো আপনি, আমি ভালো পড়াই, আমি ভালো অ্যাসেসমেন্ট নেই, এগুলো তো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি পারলেন কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার, তাই না। ওদিন কি হয়েছিল, ভিজিটর আসছে, আপনি কাজ করতে পারছেন, ভিজিটর দেখে খুশি হয়ে গেছে, এখানে তো আমি ম্যাটার না, ম্যাটার কে, আপনি, যে আপনি পড়াইছি আপনি পারছেন, বুঝতে পারছেন। সো কেয়ারফুল হন, আবারও বলতেছি কেয়ারফুল হন, সিএস এবং সিবিএলএম থেকে অনেক প্রশ্ন আসবে, আপনারা যারা গাফিলতি করতেছেন, ম্যাম আজকে আজকে আমাদের মাফ করে দেন, নেক্সট দিন পড়বো, কই সেই নেক্সট দিনটা তো আর আসতেছে না, নেক্সট দিন তো আমি দেখতেছি না যে আপনারা আনছেন, আর প্রতিদিনই বলতেছি, তারপরেও আপনাদের কোনো কোনো ভূক্ষেপ নাই, কোনো লজ্জা নাই, আসতেছেন যাইতেছেন, যা প্র্যাকটিস করাচ্ছি করতেছেন, বাস, এরপরে আর কিছু বুঝতেছেন না করতেছেন, আপনারা হচ্ছেন ওই। তা দেখেন আমরা নেম দিছি, রাইট, নেমে আমাদের 3টা জিনিস আছে, একটা হচ্ছে ম্যান্ডেটরি, তারপরে ইমেল, ইমেলে কি ইমেলটাকে আবার আরেকবার দেখাইতে হবে, আমরা জাস্ট কি করব, প্লাস সাইন দেব, প্লাস সাইন দিয়ে ইমেল দিব, ওকে, আর শর্ট অ্যান্সার দিব, আর কি দিব, রিকোয়ার্ড ভ্যালিডেশন। কেন ভ্যালিডেশন দিলাম, দেখেন 3 রকমের ভ্যালিডেশন হয় এখানে, 3 রকমের ভ্যালিডেশন হয়, একটা বলতেছে কি ম্যান্ডেটরি ফিল্ড, ম্যান্ডেটরি ফিল্ডের জন্য কি দিবেন বলেন, রিকোয়ার্ড, ঠিক আছে। তারপরে যদি ভ্যালিডেশন বলে, একটা ভ্যালিডেশন বলে হচ্ছে কি @gmail.com, রাইট,
আরেকটা ভ্যালিডেশন বলে হচ্ছে @NSDA.gov.bd, ঠিক আছে। আরেকটা ভ্যালিডেশন বলে কিছুই বলে না, মানে এটা তো একটা হলো, রাইট। একটা কি বলবে @gmail.com, আর একটা বলে কি nsda.gov.bd। এখন যদি বলে যে শুধু জিমেল, তাহলে কি বললাম, কি করব আমরা, কোথায় যাব, রেসপন্স ভ্যালিডেশনে যাব, গিয়ে বলবো কি টেক্সট দ্যাট কন্টেন্টস মানে কন্টেন্টস আর কি @gmail.com, আর এখানে হলো @nsda.gov.bd, রাইট। আর কাস্টম এরর মানে যদি nsda.gov.bd না দেয়, তাহলে কাস্টম ইমেল মেসেজ কি দিবে, প্লিজ ইনসার্ট ইমেল অ্যাড্রেস। এটা আপনি যেভাবে দেন, আপনি যা মেসেজ দেন, দ্যাট কন্টেন্টস @nsda.gov.bd, ঠিক আছে, হলো। হ্যাঁ, এই টেক্সটটা আপনি ইচ্ছা মতো যা খুশি দিতে পারেন, যাই দিবেন সেটাই হবে। আরেকটা হচ্ছে @gmail, তাহলে কি হতো, এই যে জিমেলের ক্ষেত্রে আমরা কি বলছি, টেক্সট দ্যাট কন্টেন্টস @gmail.com, প্লিজ এনসার gmail.com, ঠিক আছে। আরেকটা আছে কিছুই বলে না, শুধু বলে যে ইমেল ম্যান্ডেটরি, এই কথাটুকু বলেই না, এই কথাটুকু কোনোটাই বলে না, ঠিক আছে, এগুলো কিচ্ছু বলবে না, শুধু বলবে ইমেল ম্যান্ডেটরি। তখন আপনি কি করবেন, শুধু এখানে টেক্সট দেয়া, এখানে দিবেন হচ্ছে টেক্সট, আর এখানে দিবেন হচ্ছে ইমেল, ঠিক আছে। তাহলে 3টা প্রসেসে ইমেল অ্যাড্রেস আসে, আপনারা এখন যেটা সামনে আছে সেটাই করবেন, যে @gmail দিলেন, এখানে ইমেল একটা হচ্ছে কি টেক্সট দ্যাট কন্টেন্টস @gmail, একটা হচ্ছে nsda.gov.bd, আর একটা হচ্ছে ইমেল শর্ট কোশ্চেন রেসপন্স ভ্যালিডেশনে টেক্সট কন্টেন্টস ইমেল, টেক্সট ইমেল, কাস্টম এরর মেসেজ কি, প্লিজ গিভ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, বাস। ঠিক আছে, পারবো না, ওকে, ডান। তাহলে ইমেল গেল, এরপরে আছে কি আপনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে আমি বলছি যে তাহলে আমরা বাকিগুলো কেটে দিলাম, হ্যাঁ, আমাদের দরকার নাই, শুধু যেটা আছে এখন সেটাই রাখলাম। মোবাইল নাম্বারে তারা বলছে কি যে তুমি মোবাইল নাম্বার দাও, সেটাও ম্যান্ডেটরি দাও, তাই বলে কি দিলাম, রিকোয়ার্ড। এবার বলছি যে 11 ডিজিটের মোবাইল নাম্বার, আমাদের এক্সিস্টিং যে মোবাইল নাম্বারগুলো আছে, আমরা যদি যাই, কিসে যাব, নোটপ্যাড, আমরা যদি যাই, দেখেন এখানে আমি লিখে রাখছিলাম আগে, হয়তো আগের ব্যাচে হয়তো দেখাইছিলাম, যে আপনার এক্সিস্টিং যে মোবাইল নাম্বারটা আছে সেটা হলো এই, ঠিক আছে। 012 আছে, নাই, আছে 011ও নাই, কিন্তু আমাদের বাংলাদেশে যেগুলো প্রচলিত আছে 2011, তাই না, থাকার কথা কিন্তু নাই, আগে ছিল 11 সিটিসেল ছিল, এখন আর নাই। তো এখন বাংলাদেশে বর্তমানে এখান থেকে প্রচলিত আছে এই পর্যন্ত, জিরো, এরপরে কি এটা আছে 020 নাই। তো দেখেন এই রেঞ্জে আপনার লোয়েস্ট ভ্যালু যেটা হবে সেটা কি হবে, 11টা ডিজিটের কয়টা, 3টা ডিজিট হয়ে গেছে, এবার বাকি আছে কয়টা,
11টা ডিজিটের 3টা হয়ে গেছে, আর বাকি আছে 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা হলো ক্ষুদ্র, এই রেঞ্জের ক্ষুদ্রতম সংখ্যা। আর 019 হাইয়েস্ট। এবার বৃহত্তম সংখ্যা কি? 1 2 3 4 5 6 7 8। 11টা ডিজিট হলো না? 3 6 9 10 11 পাইলাম? ঠিক আছে। তাহলে আপনাদের আমার কাজ হচ্ছে এই যে গ্রেটার দেন, ওকে কপি করলাম, কপি করে মানে সবচেয়ে হাইয়েস্ট লোয়েস্ট যে সংখ্যাটা সেটাকে কি করলাম? কপি করলাম। কপি করে কোথায় দিয়ে দিলাম? নাম্বার বিটুইন লোয়েস্ট ভ্যালু। এবার হাইয়েস্ট ভ্যালু কোথায়? এই, এটা আপনি ম্যানুয়ালি এখানেও দিতে পারেন। আমি কেন কপি পেস্ট করলাম? এর পিছনে কারণ হচ্ছে এই যে আপনি 11টা ডিজিট দিবেন না, আপনি যদি এখানে গুনে গুনে দিতে যান আপনার একটা দুটা ডিজিট কম পড়বে। এই জন্য কি করলাম, একটা নোটপ্যাডে এই নাম্বারটা নিয়ে রাখলাম। এই যে দেখেন 11, এই যে দেখেন বরাবর 11। আমাকে একটা সাইন দিয়ে দিচ্ছে যে এইখানে 11টা সংখ্যাটা আছে, এখানেও 11টা সংখ্যা আছে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমাদের নেক্সট কাজ কি? নাম্বার বিটুইন হাইয়েস্ট নাম্বার, হ্যাঁ, আর বলবেন যে প্লিজ ইনসার্ট ভ্যালিড মোবাইল নাম্বার। ঠিক আছে, এটাও রিকোয়ার্ড। ওকে, এরপর যেটা হচ্ছে নেক্সট হচ্ছে আপনার সেকেন্ড সেকশন। আচ্ছা, এটা ফার্স্ট সেকশন। হ্যাঁ, এখানে কি আর কোনো সেকশন আছে? আপনি চাইলে যতটুকু করছেন ওইটুকু ফর্মটা দেখতে কেমন বা কি হলো সেটা আপনি দেখতে পারেন। কিভাবে দেখতে পারবেন? এর জন্য আপনাকে দিতে হবে পাবলিশ। পাবলিশ করতে হবে। আমরা যেমন ফেসবুকে পাবলিশ করি না পোস্ট, সেম ভাবে পাবলিশ করলেন। পাবলিশ করার পরে ও বসে যে একটা শর্টে একটা বড় লিংক দিছে। হ্যাঁ, বলছে যে না, বড় লিংক নিও না, শর্ট এন্ড লিংক করো। এই যে শর্ট এন্ড লিংক করলেন, ওই লিংকটারেই ছোট করে দিল। তারপর এটাকে কপি করলেন, কপি করে এবার এটা কিসে আসছে? আমি এখন কোন ব্রাউজারে কাজ করতেছি? ক্রোমে। ক্রোম ব্রাউজারে কাজ করতেছে। আমি অন্য আরেকটা ব্রাউজার নিলাম, মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, ওপেন করে এই লিংকটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার আপনাকে দেখেন এই যে ইমেল। ঠিক আছে, দেখেন নেম বলছে ইমেল আইডিটি সঠিক হতে হবে, মানে এই ধরনের ফালতু ইমেল আইডি হলে হবে না। email@gmail.com। নেম কি হবে? আপনি একটা নাম দিলেন। এবার আপনি যদি এখানে কিউ লিখে চলে যান, দেখেন আপনাকে কি বলতেছে। আপনি যদি বলেন hotmail.com, তাও নেবে না। কেন? জিমেল হতে হবে। ঠিক আছে, আপনি যদি দেন যে mttc.gov.bd, নেবে? তাহলে @gmail-ই নিবে শুধু। এবার আপনি যদি নাম না দেন, এখানে চলে আসেন, তাহলে কি বলতেছে? এই প্রশ্নটির উত্তর আবশ্যক, মানে অবভিয়াসলি দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনি নেম দিতেই হবে। মোবাইল নাম্বারে গিয়ে দেখেন, আমি যদি 11 ডিজিটের কম 3টা সংখ্যা দিলাম, কি বলতেছে? ভ্যালিড মোবাইল নাম্বার। এবার আমি বেশি সংখ্যা মানে 12টা ডিজিট দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নিচ্ছে না। হ্যাঁ,
তাহলে বেশিও নিচ্ছে না, কমও নিচ্ছে না। আবার আমি একটা এমন সংখ্যা দিলাম, সিটিসেল নাম্বার দিলাম, ধরেন 3, 6, 7, 8, 9, 10, 11 এই নিবে নিবে না কেন? ওই যে রেঞ্জ বলে দিছি সেই রেঞ্জের ভিতরে পড়তেছে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এবার আপনি যদি ভ্যালিড দেন, এবার সাবমিশন দিলে দেখেন একটা ফর্মের একটা রিপ্লাই জমা হয়েছে। কোথায় রিপ্লাই জমা হয়েছে? এই যে দেখেন রেসপন্স 1 এ গিয়ে আমি যে একটু আগে যেটা ফিল আপ করছি সেটা চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে আপনার ফর্মের রেসপন্স কোথায় জমা হয়? এই যে রেসপন্সেস নামে। আপনি যদি এটাকে বলেন যে এটা একটা শীট আকারে আমাকে দেখাও, গুগলের শীট আকারে, তখন ও শীট আকারে আপনাকে দেখাবে। এই যে দেখছেন, এটা শীট আকারেও দেখতে পারেন অথবা নর্মালি যেমনি আছে সেভাবেও দেখতে পারি। ওকে, আচ্ছা, এবার দিলাম, এবার সেকেন্ড সেকশনে যাইতে হবে। সেকেন্ড সেকশনটা হচ্ছে অ্যাড সেকশন দিলাম, সেকশন 2, রাইট? এখানে ওরা বলে নাই আমরা নতুন কোশ্চেন যদি অ্যাড করি তাহলে অ্যাড কোশ্চেন, আর নতুন সেকশন যদি অ্যাড করতে চাই তাহলে কি দিতে হবে? এই যে অ্যাড সেকশন কোথায় পাবেন? এটা তো ভিডিও, এটা ছবি, এটা টেক্সট। এই যে অ্যাড সেকশন, ঠিক আছে, এখানে ক্লিক করলেই আমরা সেকশনটা পাবো। এটা চলে না কেন কে জানে। আচ্ছা, এখানে লিখে দেন সেকশন 2, ঠিক আছে, সেকেন্ড সেকশন দিলেন। এবার বলেন তো আমি এখন আমার অবস্থানটা কোথায়? এখন সেকশন 2 তে। কেমনে বুঝলাম? পাশে যে নীল কালারটা আছে না, সেটা দেখে বুঝলাম যে এখন সেকশন 2 তে আছি। এবার আপনি যদি এই ফর্মটায়, আমার আগের যে ফর্মটা, সেই ফর্মটার কথা চিন্তা করেন, এখানে ইমেল অ্যাড্রেস ছিল, নাম ছিল, ইমেল ছিল, মোবাইল নাম্বার ছিল। এবার আগে কি ছিল? এখানে ছিল সাবমিশন ছিল। এখন আসছে পরবর্তী মানে পরবর্তী সেকশনে যাও। বুঝতে পারছেন? সেকেন্ড সেকশন হওয়া মানে হচ্ছে আপনি পরবর্তী সেকশনে যান। জি, এটা হ্যাঁ, নিজে নিজে এডিট হয়। এই যে পরবর্তী সেকশনে কি বলি না, কিন্তু সেকশন 2 তে চলে গেছে। এবার আপনি যদি এখানে প্রশ্ন অ্যাড করেন তাহলে প্রশ্ন অ্যাড আসবে, নাহলে এমনি থাকবে। এটা অটো মানে সেভ হয়ে অটো আপনাকে দেখায়। ঠিক আছে, এবার আপনি এই সেকশনের আন্ডারে প্রশ্ন অ্যাড করবেন, তাহলে আগে সেকশন 2 তে যেতে হবে, তারপরে অ্যাড সেকশন দিলেন। এবার অ্যাড সেকশনে কি বলছে? যে তুমি একটা অকুপেশন, এই যে অকুপেশন কথাটা লিখছে, তার মানে কি? এই জিনিসটাকে কি বলবো আমরা? টাইটেল। হ্যাঁ, ওই ফর্মের ফিল্ডের টাইটেল, অকিউপেশন। কি দিব? কি বলছে? যে বলে দেয় নাই যে তুমি মাল্টিপল চয়েস দাও বা ইয়ে দাও, কিচ্ছু বলে নাই। বলছে যে তুমি, হ্যাঁ, তুমি এমন একটা কিছু দাও যাতে করে শুধু একজনটাকেই সিলেক্ট করা যায়। আপনি মাল্টিপল চয়েস দিলেই সেটা পসিবল। সিও দিছে, জিডি দিছে, জিডি মানে গ্রাফিক্স ডিজাইন, আইটিএস মানে আইটি সাপোর্ট। ঠিক আছে, মাল্টিপল চয়েস যখন দিবেন তখন একটার বেশি অ্যান্সার চুজ করা যায় না। এবার বলছে যে ঠিক আছে, তুমি একটা চুজ করবে এবং অপশনগুলো ইন্টারচেঞ্জ হবে ইচ ইউজারের জন্য। মানে কি বলছে বলেন তো?
হ্যাঁ, প্রত্যেকটা ইউজারের জন্য অপশনগুলা চেঞ্জ হয়ে আসবে। কিভাবে চেঞ্জ হয়ে আসবে বলেন তো দেখি, একজন আইডিয়া করে। না না, হ্যাঁ, যেমন দিনার ক্ষেত্রে যদি আসে অপশন আইটি সাপোর্ট, যদি অপশন এতে আসে তাহলে প্রভার ক্ষেত্রে আইটিএসটা অপশন এতে আসবে। বুঝতে পারছেন? এই দেখেন মাল্টিপল চয়েসে আপনি একটার বেশি চুজ করতে পারবেন না। অর্থাৎ এখানে বলতে হবে তাহলে আমার মাল্টিপল চয়েসে কি হলো, একটা অপশন চুজ করার অবস্থা হলো, বাট ইন্টারচেঞ্জ কেমনে করব? এই যে এইখানে ক্লিক করে শাফল অপশন অর্ডার, এটা যদি চেক করে দেন তাহলে হচ্ছে এক একজন ইউজারের ক্ষেত্রে এক এক রকম আসবে। কারো ক্ষেত্রে এতে কম্পিউটার অপারেশন আসবে, কারো ক্ষেত্রে এতে, হ্যাঁ, এতে আইটিএস আসবে। এইভাবে বুঝতে পারছেন? শাফল অপশন অর্ডার। আপনারা তাস খেলছেন? তাসে শাফল করা হয়, শাফল করে, ঠিক আছে, যাতে একই জিনিস সবার বারবার না পড়ে। কি খেলছেন? সাপলুডু? হ্যাঁ। তারপর দেখেন নেক্সট কোশ্চেন, নাম্বার অফ বি এন্ড কিউএফ লেভেল। হ্যাঁ, এখানে আপনি ড্রপ ডাউন দিবেন, এবার লেভেল দিবেন। লেভেল কি কি আছে? লেভেল 1 2 3 4 5 6। 1 দেন ড্রপ ডাউন, কিন্তু ড্রপ ডাউন বলেই দিচ্ছে ড্রপ ডাউন, এই জন্য আমি ড্রপ ডাউন দিছি। অ্যাড অল, এবার 6, বাকিটা হচ্ছে 6 অপশন না, কিন্তু আমি এমনি লিখে দিলাম। নাম্বার অফ বি এন্ড কিউএফ লেভেল, অর্থাৎ আপনারা কত পড়তেছেন বলেন? 3। এইটাই, এরকম 6 লেভেল পর্যন্ত আছে, ঠিক আছে? ওকে, নেক্সট কি? অ্যাটাচমেন্ট। তাহলে এটা আবার ম্যান্ডেটরি, এই দুটো কিন্তু ম্যান্ডেটরি ছিল না। এই যে দেখেন অকুপেশনে ম্যান্ডেটরি চলে আসছে, সেক্ষেত্রে কি করতে হবে? অফ করে দিতে হবে। ওকে, অফ, ঠিক আছে। আচ্ছা, ড্রপ বক্স, ড্রপ ডাউন, এই যে দেখেন কি হয়। এই যে এইভাবে আসবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমরা কি দিয়ে তৈরি করছি? অকুপেশনটা কি দিয়ে তৈরি করছি? এমসি মাল্টিপল চয়েস দিয়ে, ঠিক আছে। এটা চাইলে আপনি ইয়ে দিয়েও তৈরি করতে পারেন, চেক বক্স দিয়েও তৈরি করতে পারেন। এখানেও ও কিউ দিয়ে, ধরেন এখানে আমি 3টা দিলাম, চেক বক্স দিলাম, হ্যাঁ, তখন এখানে জিডি দিলেন, হ্যাঁ, সিও দিলাম, জিডি দিলাম, আইটিএস দিলাম, ঠিক আছে। এবার চেক বক্সের ক্ষেত্রে যেটা হয়, চেক বক্সে আপনি একাধিক চুজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে একটু রেসপন্স ভ্যালিডেশন দিয়ে দিতে হয়। রেসপন্স ভ্যালিডেশনে বললেন যে সিলেক্ট অ্যাটলিস্ট অ্যাটমোস্ট 2, তার মানে কি বোঝায়? যে 2টার বেশি সিলেক্ট করতে পারবে না। সিলেক্ট অ্যাটমোস্ট 1, তার মানে কয়টা বোঝাবে? একটার বেশি সিলেক্ট করতে পারবে না। এগুলো কি বুঝতেছেন? কে কে বুঝতেছেন না? হাবার মতো তাকে আছেন কে কে? বেশিরভাগই বুঝতেছেন না, আপনাদের চেহারা দেখে আমি বলতে পারি। সামনের দিক এই যে কয়টা বুঝতেছে, আর পিছে গুলো এমনি হুদায় তাকায় আছে। তারপর দেখেন নেক্সট, নেক্সট কোশ্চেনে যখন যাব তখন কি করতে হবে? আগে নাম্বার অফ বি এন্ড কিউব লেভেলে যেতে হবে, তারপরে প্লাস সাইন দিতে হবে, দিয়ে কি বলবো? অ্যাটাচমেন্ট।
অ্যাটাচমেন্টে আপনারা কি বলবে? ম্যান্ডেটরি। তাহলে রিকোয়ার্ড তো দেওয়াই আছে। এরপর বলছে এই যে অ্যাটাচমেন্টটা হবে সেটা না না মাল্টিপল চয়েস না, বলছে যে সেটা আপনি ফাইল অ্যাটাচ করবেন। ফাইল অ্যাটাচ এতক্ষণ যা করছেন সেগুলো হচ্ছে এমসিকিউ লিখছেন, শর্ট অ্যান্সার লিখছেন, ড্রপ বক্স নিছেন অথবা মাল্টিপল চয়েস করছেন, কিন্তু এখন হচ্ছে আপনি আপনার যে কোনো একটা ফাইল আপলোড করবেন। আপলোড বুঝেন তো? ডাউনলোড কি? নামানো। আর আপলোড কি? নেটে ছেড়ে দেওয়া। নো, নেটে উঠানো। ঠিক আছে, ছেড়ে দেওয়া হচ্ছে পাবলিশ করা। আপনি কোনোটা পোস্ট করলেন সেটা হচ্ছে ছেড়ে দেওয়া। ঠিক আছে, অ্যাটাচমেন্ট গিয়ে এখানে ফাইল আপলোডে যাবেন, ফাইল আপলোড। এখন ওরা বলছে যে ফাইল আপলোড করবে, এটা কোথায় গিয়ে সেভ হবে? ওই যে কালকে বলছিলাম যে আমরা ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করতেছি, তার মানে কোন একটা কাজ আছে। বলছিলাম কালকে 17 তারিখ কোন ফাইলটা তৈরি করছি? এটাই নাকি? এটা নভেম্বর 1 তৈরি করছি। কোনটা যে কালকে তৈরি করলাম এটাই মনে হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, বাহ, আপনার গেস তো ঠিক আছে। এই যে দেখেন, এই যে ফোল্ডারটা, ওই যে ফর্মটা তৈরি করছিলাম সেটা এই ফাইলে এসে জমা হয়েছে। একটু আগে যে এক্সেল শিটটা তৈরি করছি সেটাও এখানে এসে জমা হয়েছে। এবার আপনি যদি ফর্মে বলে দেন যে এই ফর্মের রেসপন্সে যতগুলো ফাইল আপলোড হবে সেটাও আমার এই ফোল্ডারের ভিতরে জমা হবে, সেক্ষেত্রে কন্টিনিউ দিবেন। দেখেন এইখানে একটু পরে দেখবেন এই যে একটা ফোল্ডার হয়েছে। অর্থাৎ এখানে যদি আপনি কোনো একটা পিডিএফ উঠায় বা কোনো একটা ছবি উঠায় কোনো ইউজার বা রেসপন্স যে করবে তার ফাইলটা এখানে এসে জমা হবে। এর জন্যই আমরা কি করি, প্রথমে ড্রাইভে যাই, ফোল্ডার তৈরি করে নিই যাতে ফাইলগুলো অর্গানাইজ হয়ে থাকে। আদারওয়াইজ আপনার এই ড্রাইভের ভিতরে যে কোনো এক জায়গায় পিডিএফ উঠতে থাকবে, সেটা কি ভালো হবে বলেন? বুঝতে পারছেন? আপনি খুঁজেই পাবেন না কোথায় হয়েছে। এজন্য কি বলা হয়, একটা ড্রাইভে একটা ফোল্ডার করো, সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলা জমা করো। বুঝতে পারছেন? কি বুঝাচ্ছি, কি জানে কি জানে কি বুঝেন। অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইলস, সেখানে দিবেন হচ্ছে পিডিএফ। নাম ম্যাক্সিমাম নাম্বার কত? 10 10 এমবি বলছে, তাহলে আমার 10 আছে কই? নাম্বার অফ ফাইলস কয়টা বলছে? 5টা। নাম্বার অফ অ্যাটাচমেন্ট হচ্ছে 5, এই যে 5। যদি বলতো 3, কই 3 আছে? দেওয়ার ব্যবস্থা আছে? কি করতেন? 3 3 থাকলে কত দিতাম? 1 না 3? 1 না 5? কেন? হুম, যে সংখ্যাটা বলবে তার ইমিডিয়েট বেশিটা দিবেন। যদি বলতো 7, 10 দিবেন। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 10 এমবি। 10 এমবি বলে 10 এমবি দিলাম, বা ধরেন 101 এমবি যদি বলে 101 1 জিবি, 1 জিবি দিলে কিন্তু আবার আপনার কাছে একটা হিসাবে দেখেন কি মেসেজ দিচ্ছে, এরর মেসেজ দিচ্ছে, দিস ফর্ম নো লঙ্গার এক্সপেক্টিং রেসপন্স। মানে ওই যে রেসপন্স করতেছিল সে রেসপন্স করতে পারবে না। কেন? একজনই যদি 1 জিবি আপনার ফর্মের রেসপন্সে একজনই যদি 1 জিবির একটা ফাইল উঠায়, তাইলে আপনার স্টোরেজ আছে কত জিবি? 15। তাইলে কি জায়গা উল্টাপাল্টা হয়ে যাবে না? এক ফর্মে একজন রেসপন্ডার পুরা ফর্মটাই 1 জিবি দিয়ে রাখে,
15 জিবির মধ্যে আপনি যদি একটা ফর্ম তৈরি করেন, 15 জিবির মধ্যে আপনি যদি একটা ফর্ম তৈরি করেন, তার জন্য স্পেস অ্যালোকেট করে কত? 1 জিবি। এবার এই ফর্মে যদি 10 জন রেসপন্স থাকে, প্রত্যেকে যদি 1 জিবি করে ফাইল উঠায়, তাহলে কত জিবি ফাইল উঠবে? 10 জিবি। আর 15 জিবি তো শেষ হবেই, কিন্তু একটা ফর্মের জন্য অ্যালোকেট করা আছে কত? বাই ডিফল্ট কত করা আছে? 1 জিবি একটা ফর্মের জন্য। একটা ফর্ম যখন আপনি তৈরি করবেন, অ্যালোকেট করে 15 জিবির মধ্যে অ্যালোকেট করে কত? 1 জিবি। এবার এই ফর্মে যদি 10 জন রেসপন্স থাকে, তাহলে 1 জিবি ফাইলে কি হবে? প্রত্যেকে যদি 1 জিবি করে উঠায়, হচ্ছে না তো। এক্ষেত্রে ফর্মের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে হয়। সেটিংসে গিয়ে বলবেন এটা 1 জিবি না, 10 জিবির মতো এই ফর্মটা নিবে কত? আপনার 15 জিবি ফাইলে 10 জিবি জায়গা নিয়ে নেবে। এবার যদি এই ফর্মে একজন একটা করে রেসপন্স করে 1 জিবি করে হলে, তাহলে পুরো জিনিসটা কাটা। বুঝতে পারতেছেন বিষয়টা নাকি একটু কনফিউজ? আবার বুঝাই, দেখেন টোটাল আছে কত? টোটাল স্পেস আছে কত? 15 জিবি। এবার প্রত্যেকটা ফর্ম, ধরেন আপনি 5টা ফর্ম তৈরি করছেন, একটা ফর্ম পার ফর্ম স্টোরেজ অ্যালোকেট ফর ইচ ফর্ম কত? 1 জিবি করে, রাইট? এবার এই ফর্মে রেসপন্স কতজন থাকতে পারে? 10 জন হতে পারে, আরো বেশি হতে, 20 জন হতে পারে। ফর্মে রেসপন্ডার স্টোরেজ allocated for each responder মানে কি বলেন? যে আপনার ফর্মে রেসপন্স করবে। ধরেন কয়েক কিলোবাইট, যদি 100 কিলোবাইট হয়, কিলোবাইট তো বুঝেন না? তাও বুঝেন না, কি জানি কি বুঝেন। আচ্ছা, এখন ইচ রেসপন্ডার যদি 100 কিলোবাইট হয়, বা ধরেন আরো 50 মেগাবাইট ধরি, ধরেন কিলোবাইট না ধরে মেগাবাইট ধরি। জিবি মানে কি? গিগাবাইট। তার ছোট ভাইকে মেগাবাইট, তার ছোট ভাইকে কিলোবাইট, কিলোবাইটের ছোট ভাইকে বাইট, ওই যে ওকা এমবি। তাইলে 10 মানে 1000, কত কিছু বুঝাইতে হয়, বিরক্ত লাগে। 1000 মেগাবাইটে কত জিবি? 1024 1024, হ্যাঁ 24 এমবিতে হচ্ছে 1 গিগাবাইট, ঠিক আছে? আর 1000 না, 1000 বাইটে কত? কিলোবাইট, এক না না 1000 কিলোবাইট মানে 1 মেগাবাইট, এরকম না? এক মেগাবাইট। আর 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। বাইট থেকে কিলোবাইট, কিলোবাইট থেকে মেগাবাইট, মেগাবাইট থেকে এবার টেরাবাইটও আছে। টিবি গিগাবাইটে আরো আছে। যাই হোক, এত দূর না গেলাম, একটু পর্যন্তই যাই।
ঠিক আছে? এখন দেখেন আমি বলতেছি আমার এই ফর্মে 10 জন কি আছে রেসপন্স করবে, প্রত্যেকের জন্য অ্যালোকেট করছে কত 100 এমবি। তাহলে এই 10 জনের অ্যালোকেশন কি এখানে হবে কিনা, বা 5 জনের ধরেন 5 জনের অ্যালোকেশন হবে, হবে তো। কেন? কারণ এখানে 1 জিবি দিছি আর 100 মেগাবাইট দিছি, তাহলে 500 মেগাবাইট যাচ্ছে, বাকি তো খালি থেকেই যাচ্ছে হচ্ছে। এখন আমি যদি বলি, আমার প্রশ্ন যদি বলে যে প্রত্যেক রেসপন্ডারে 1 জিবি করে নেবে, প্রত্যেক রেসপন্ডার 1 জিবি করে নেবে, তখন কি আমার টোটাল ফর্মের স্টোরেজ 1 জিবি হলে হবে? বাড়াইতে হবে না? কমপক্ষে 10 জিবি করলে বা 100 জিবি করলে তখন এটা একটা সিনক্রোনাইজেশন হবে। এইটাই বুঝাইছে যে প্রত্যেকেই যদি 1 জিবি করে নেয় তখন তুমি ফর্মের যে স্টোরেজটা 10 জিবি করে দাও, ঠিক আছে? কিন্তু যদি বলে 100 মেগাবাইট, তাইলে তো আর আমার এত 10 জিবি 10 জিবির ব্যাপার নাই। 100 মেগাবাইট মানে কি 10 জনে কত হয়? 100 ইন্টু 10 1000 মেগাবাইট হয়, তাও একটু থেকে যায়, 24 থেকে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে কি অ্যাটাচমেন্টে রিকোয়ার্ড পিডিএফ আর ম্যাক্সিমাম নাম্বার কোথায় বলছে 5, ফাইল টাইপ কি বলছে পিডিএফ ডিসি, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ 100 মেগাবাইট বলছে 10 এমবি, তাহলে 10 এমবি দিয়ে দিলাম। দশের বেশি দেয় না, সাধারণত 5ই দেয়, 5 10-এর মধ্যে 7 দেয়, 3 দেয়, এরকম দেয়, ঠিক আছে? এই এই কাজটা হওয়ার পরে বিষয়টা হচ্ছে আমরা তো আগেই পাবলিশ করে ফেলছি, রাইট? এই যে আমরা আগেই কি করে ফেলছি, পাবলিশ করে ফেলছি। তাহলে পুরো ফর্মটা আমার এখন কি দাঁড়াইলো, পুরো ফর্মটা দাঁড়াইছে হচ্ছে এটা দেখার জন্য আমরা কি করব, আমরা শুধু ফর্ম তৈরি করলেই হবে না, ফর্মটাকে পাবলিশ তো করছি, পাবলিশ করার পরে ফর্মটা শেয়ার করতে হবে কার সাথে? বন্ধুদের সাথে, অ্যাসেসরের সাথে। সেক্ষেত্রে দুইটা অপশন আছে,